আগামী ৪৮ ঘন্টায় বাংলাদেশের রাজনীতিতে বিরাট কিছু ঘটবে, অনেক কিছু স্পষ্ট হবে। বিশেষ করে তারেক জিয়া, জামাত, এনসিপি, চরমোনাই সহ নানান সমীকরণ দেবালোকের ন্যায় স্পষ্ট হবে। ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, তিনি যেদিন থেকে সভাপতি হয়েছেন তারপরে ছাত্র শিবিরের ৩ জন সভাপতি কিন্তু বিদায় হয়ে গেলেন। প্রথম আলোতে বাশারের পতন হয়, হাসিনার বিদায় হয়। হাসিনার পতন কথাটা লেখে না প্রথম আলো, এমন ভাবে যেন সানায়ের সুরে বিদায় দিতেছে হাসিনারে। এই উত্থান রহিত মতি মাহফুজের কাছে হাসিনার পতন হয় না, পলায়ন হয় না, হয় বিদায়। আমি তো দেখছি যে এখন তারেক রহমানের সামনে ইনক্লাব মঞ্চের এই কর্মসূচি একটা বড় চ্যালেঞ্জ। কারণ দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও। আগামী ৪৮ ঘন্টায় বাংলাদেশের রাজনীতিতে বিরাট কিছু ঘটবে, অনেক কিছু স্পষ্ট হবে। বিশেষ করে তারেক জিয়া, জামাত, এনসিপি, চরমোনাই সহ নানান সমীকরণ দেবালোকের ন্যায় স্পষ্ট হবে। এখন পর্যন্ত ধোঁয়াশার মধ্যে, বিশেষ করে জামাত চরমোনাই জোট থাকবে কি থাকবে না, না বেরিয়ে যাবে না কি, ধোঁয়াশা কাটেনি। যদিও অফিসিয়ালি দুই দলই বলেছে যে আসলে কিছু না, জিতিয়ে আনার মতো প্রার্থী নির্বাচন করার সর্বোচ্চ চেষ্টা তারা করছে। অন দ্য আদার হ্যান্ড, এনসিপির সাথে জামাতের জোট মোটামুটি ফাইনাল, পার্টিতে রেজলিউশন পাস হয়ে গেছে। যদিও এটা নিয়ে টানটান উত্তেজনা কিছু বিপদগামী নারী নেত্রী, মানে শালী সীমানি তালগাছটা আমার দল করে, দলের গঠনতন্ত্র মানার প্রতিশ্রুতি তারা দিয়েছে। দলের যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, যে সংখ্যাগরিষ্ঠ উচ্চতর পরিষদে যা বলবে সেটা মানতে বাধ্য, কারণ ভিন্নমত থাকলেও মেজরিটি মানতে বাধ্য। দিস ইজ ডেমোক্রেসি এবং পার্টির একজন মেম্বার হিসেবে এতটুকু কমিটমেন্ট থাকাটা জরুরি। নিয়মতান্ত্রিক প্রক্রিয়া এনসিপিতে পাশ হয়েছে, জামাতের সাথে জোটে যাবে তারা। আর কিছু নারী নেত্রী ফেসবুকে পোস্ট দিচ্ছে এটা মানবো না, প্রয়োজনে পদত্যাগ করবো। এর মানে আপনি কি গণতন্ত্র, দল, পার্টি, ফিলোসফি, গঠনতন্ত্র এগুলো বিশ্বাস করেন না ঘাট তারামি করেন? আপনার মন মতো না হলে আপনি থাকবেন না, তাহলে আপনি নিজে একটা দোকান খুলেন পার্টির, এটা কোনো বৈশিষ্ট্য হতে পারে না। পার্টির অধিকাংশ মিলে সিদ্ধান্ত নিয়েছে অযৌক্তিক, আর আপনি একা যৌক্তিক, হোয়াট এভার। তো এখানে এই যে নানান ধোঁয়াশা, যে আসলে জামাত এবি পার্টি জোট হবে কিনা, জামাত এনসিপি জোট হবে কিনা, চরমোনাই জামাত জোট বা সমঝোতা টিকবে কিনা, মামুনুল হকের দল খেলাফত মজলিস জামাতের সাথে থাকবে কিনা, কর্নেল ওলি জামাতে যোগ দিয়ে রাষ্ট্রপতি হবেন কিনা, আরো অনেক কিছু স্পষ্ট হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। 48 আওয়ার্স সময় লাগবে। জামাত চরমোনাই সমঝোতাও 48 ঘন্টার মধ্যে অনেকটা স্পষ্ট হবে। জামাত চরমোনাই সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে বৈঠক চলছে আমি যখন কথা বলছি, এবং তার সফলতার দ্বার প্রান্তে। জামাত চরমোনাই উভয় দলেই সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা মানসিকতা রাখে। মাঠ পর্যায়ে কিছু চরমোনাই জামাতকে মোরলগিরি, অমুক তমুক এইসব কথাবার্তা বলে, আবার জামাতের কিছু লোকজন চরমোনাই যোগ্যতার চাইতে বেশি চায় এরকম কথাবার্তা বলে, কিন্তু এটা রিয়ালিটি না। বাস্তবতা হচ্ছে জামাত এবং চরমোনাই দুই দলেই সর্বোচ্চ আন্তরিকতার সাথে সফলতার দ্বার প্রান্তে। দুই দলেই জিতে আসার মতো প্রার্থী সিলেক্ট করতে তৎপর। দুই দলেই সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত, এবং এই দুই দলের মধ্যে কোনো বিদ্রোহের সম্ভাবনা নেই যে আমাকে নমিনেশন না দিলে আমি স্বতন্ত্র করবো, আমি বিএনপিতে চলে যাব। না, নমিনেশন যাকেই দেয়া হোক না কেন তার পক্ষে দুই দল ঝাঁপিয়ে পড়বে। জামাত সিদ্ধান্ত নিয়েছে যেহেতু আমাদের টাকা পয়সা বেশি, আমরা চরমোনাইকে এনসিপি জোটে আসলে, এবি পার্টি জোটে আসলে তাদেরকেও টাকা দিব প্রয়োজনে, বৈধভাবে টাকা দেওয়া যায়, যে অনুদান দেওয়া যায়। এটা সত্য কথা, এটা অসত্য কথা নয়। টাকাও দিবে জনশক্তিরা। একটু জামাতের জনশক্তির উপর নির্দেশনা দেওয়া হয়েছে যে চরমোনাইকে যেসব আসনে ছাড় দেওয়া হবে, সেই জায়গায় চরমোনাইয়ের প্রার্থী এটা মনে করা যাবে না, মনে করতে হবে যে আমার প্রার্থী। এবং এটা দলের সাথেই ক্ষমতায় আসতে হবে, বিএনপিকে পরাজিত করতে হবে, কথা ফাইনাল। এরকম নানান ধোঁয়াশা 48 ঘন্টার মধ্যে কেটে যাবে। বিশেষ করে তারেক রহমানকে ঘিরে প্রথম আলোতে বাশারের পতন হয়, হাসিনার বিদায় হয়। হাসিনার পতন কথাটা লেখে না প্রথম আলো, এমন ভাবে যেন সানায়ের সুরে বিদায় দিতেছে হাসিনারে। এই উত্থান রহিত মতি মাহফুজের কাছে হাসিনার পতন হয় না, পলায়ন হয় না, হয় বিদায়। এই যে টোটাল সিস্টেমের পার্ট আসিফ নজরুল এই টোটাল বাকশালের পার্ট, তার সাথে প্রথম আলো সখ্য, প্রথম আলো পার্টনারশিপ, এটা তো সময় পরীক্ষায় উত্তীর্ণ, এবং সে তো নিজেই বলে যে তার প্রিয় প্রথম আলো। তো এই নয়া বাকশালের সিস্টেমটা টিকে ছিল, বা বলা ভালো এখনো টিকে আছে। ইলিয়াস তো এপিসোড বানায় পুচ্ছে আগুন জ্বালায় দিছে, পুচ্ছে আগুন নিয়ে আসিফ নজরুল এর কাছে যাচ্ছে, ওর কাছে দৌড়াইতেছে,
ছাত্র নেতারা দেখলাম আসিফ নজরুলকে বাঁচাইতে আগায় আসছে, কিন্তু বাঁচাইতে পারবেন কি? আর আসিফ নজরুলকে কেন ধরা হইতেছে এভাবে? আমি মাসখানেক আগে এই এপিসোডটা করেছিলাম, এখানে আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছিলাম যে কেন আসিফ নজরুলের বিরুদ্ধে ধারাবাহিকভাবে কওয়া হইতেছে। আবার বিষয়টা একটু বুঝে দেখি, এটা অন্য অ্যাঙ্গেল থেকে বুঝে দেখি। আসিফ নজরুলের সাথে আমার জমি জমা নিয়ে ঝগড়াঝাটি নাই। আসিফ নজরুলের হাসিনা বিরোধী লড়াই ভূমিকা নিয়েও কোনো প্রশ্ন নাই আমার কাছে। উনি যথেষ্ট ভূমিকা রাখছেন ওনার অবস্থান থেকে। আমার ব্যক্তিগত পাকা ধানে তিনি ময়দান নাই। বাঙ্গু এলিটেরা যেহেতু নিজের ধান্দা ছাড়া আর কিছু বুঝে না, অনেকে হাইপোথিসিস দাঁড় করাইছে নিশ্চয়ই কিছু ধান্দা ছিল পিনাকি বা ইলিয়াসের, সেটা হয় নাই তাই চেতিছে। আসিফ নজরুল নিজেই বলুক তার কাছে ব্যক্তিগত কোনো ধান্দা নিয়ে পিনাকি বা ইলিয়াস গেছে কিনা। যাই হোক, যখন আসিফ নজরুলের অতীত ভূমিকার কথা বলে কেউ ডিফেন্ড করতে যায় আসিফ নজরুলকে, তখন তার করুণা করা ছাড়ার কিছু বলার থাকে না। তার রাজনীতির জ্ঞান যে শিশু পর্যায়ের সেটা বোঝা যায়। রাজনীতিতে অতীত একটা রেফারেন্স, কোনো জাস্টিফিকেশন না। এই ভুলটা সবাই করে জন্যই আওয়ামী লীগের অতীত ঐতিহ্যের দোহাই দিয়া তার রাজনীতিতে পুনর্বাসনের কথা বলে। আসিফ নজরুল মুজিব বন্দনা করতে করতে কাইত হইয়া পড়ে। দেখেন কি লিখিছে, পড়ম প্রিয় বঙ্গবন্ধু, নাটক কম করো প্রিয়, আপনি আমাদের স্বাধীনতার জনক করে বাবা। জন্ম শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি, শুভেচ্ছা আর ভালোবাসা নিন। শ্রদ্ধাঞ্জলি বানানটা ভুল হয়েছে আজিব ভাই, এটা লয় হস্যিকার হবি। আল্লাহ আপনাকে শান্তি দিন, ভালো রাখুন। এই আজিব নজরুল মুজিবকে কিভাবে হাসিনা থেকে আলাদা করবে? 1975-এর ফ্যাসিস্ট মুজিবকে 1971-এর মুজিব থেকে আলাদা করে মূল্যায়ন যে করতে পারে না, তার রাজনীতির ধারণা শিশুর সমান। সে আওয়ামী শাসনে বিচার করতে পারবে না তো। গণ আদালতের আসিফ নজরুল আর গত 15 বছরের আসিফ নজরুল কি এক? 5ই আগস্টের আগের আসিফ নজরুল আর 5ই আগস্টের পরের আসিফ নজরুল কি এক না তো। তার কথা বাদ দেন, 2013-র গণজাগরণ মঞ্চের পিনাকি আর আজকের পিনাকি কি এক না তো। আপনাকে আপনার মরাল পলিটিক্যাল পজিশন সবসময় নির্মাণ করতে হবে, এটা প্রত্যেক মুহূর্তের নির্মাণ। আপনি কোন সময় কি করেছিলেন সেটা দিয়ে আজকের কাজ বিচার হবে না তো। এখন আসেন দেখি আসিফ নজরুল কেন লক্ষ্য হইল। দেখেন 5 তারিখ সকালে ক্যান্টনমেন্টে গেলেন সবাই, পলিটিক্যাল পার্টির লোকেরা গেলেন, ড্যাং ড্যাং করতে করতে গেলেন বাসে চেপা। পলিটিক্যাল পার্টির সবকিছু ঠিক করেছে, এটা আসিফ নজরুলের নিজের কথা, তাই না? তারপরে তারা বঙ্গভবনে গেল, পলিটিক্যাল পার্টির পানি পড়া নিয়ে বল আসিফ নজরুলের কোর্টে দিয়ে সরে গেল পলিটিক্যাল পার্টিগুলো। এরপরে খেললো কে? পুরাটা সময় খেললো কে? আসিফ নজরুল একা। কোন ক্যাপাসিটিতে গেল সে? ছাত্রদের দলের লোক সে না, কারণ ছাত্ররা ছিল। রাজনৈতিক দলের লোক না, সেও না। সে প্রতিনিধিত্ব করলো কার? প্রতিনিধিত্ব করলো পলিটিক্যাল পার্টি আর ছাত্রদের বাইরে যে বাকি ফোর্সের, সেই ফোর্সের প্রতিনিধিত্ব করলো। তার ম্যান্ডেট কি? তার ম্যান্ডেট হচ্ছে এই সমস্ত লোকদের প্রতিনিধি হিসেবে সে গেছে। সেই পুরো প্রসেসে কারোর সাথে আলাপ করছে এই যে বাইরে যারা স্টেক হোল্ডার না, করে নাই। রাজনৈতিক দলগুলো কি একাই স্টেক হোল্ডার নাকি? 18 তারিখ থেকে পলিটিক্যাল পার্টিগুলোর কত রকম চাপাচাপি করা হয়েছে, বাচ্চাদের এই আন্দোলনকে পিক করেন, এখন আপনারা কর্মসূচি দেন না, আমরা নৈতিক সমর্থন দেব, আমরা সরাসরি যাব না। বলেনি দলগুলা? বলছে না? এখন আওয়াজ দিলেই হবে নাকি? আমরা ভুলে গেছি? সব রেকর্ড আছে। এখন বিরাট বড় স্টেক হোল্ডার হয়ে গেছে পলিটিক্যাল পার্টিগুলো, না পাংখা গজাইছে, তাই না? দেখেন মির্জা ফখরুল 25 জুলাই কি বলিছে, দেখেন, হাইলাইট করে দেখান রিটা সাহেব। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, আন্দোলনে ভূমিকা রাখার মিথ্যা অভিযোগে ঢালাও ভাবে বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের উপর সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য দোষারোপ করছে। মিথ্যা অভিযোগ, আন্দোলনে অংশ নেওয়ার মিথ্যা অভিযোগ। মির্জা ফখরুল নিজে বলতেছে যে আন্দোলনে অংশ নেওয়ার মিথ্যা অভিযোগ, তার মানে তারা আন্দোলনে অংশ নেয়নি। বিএনপির নেতাকর্মীরা দেখেন আন্দোলনে ভূমিকা রাখার মিথ্যা অভিযোগে, মানে আন্দোলনে আপনারা ভূমিকা রাখেন নাই, আপনার নেতা এটা বলছে। এখন আওয়াজ দিলে হবে? আওয়াজ দেন এখন না। দেশটা কি রাজনৈতিক দলের বাপের? দেশটা কারো বাপের না। এই স্লোগান আসছে এই আন্দোলনের সময়, এই বিপ্লবের সময়। রাজনৈতিক দলের বাইরে যে শক্তির প্রতিনিধি হিসেবে গেছে আসিফ নজরুল, তার সাথে সে কথা বলে নাই, এইটা তার প্রথম মিস্টেক। তাছাড়া সে যে ওইখানে গেছে, সে যদি আমাদের সাথে কথা বলতো, রাজনৈতিক দলগুলোকে দাবরানি দিতে পারতো না বিপ্লবী সরকার না করলে, তাহলে আসিফ নজরুল কেন ছিল ওইখানে? কোন কামলাটা সে খাটতে গেছিল? রাজনৈতিক দলের কামলা খাটতে গেছিল? তাহলে যেটা বলা হয় সেটা বলে আমি করি নাই, তাহলে কি করতে গেছে ওখানে? উপদেষ্টাদেরকে সিলেক্ট করছে, বলে আমি করি নাই। আপনি যদি পাওয়ার ট্রান্সফারে যুক্ত থাকেন আসিফ নজরুল, তাহলে কোন আক্কেলে আপনি নিজে উপদেষ্টা হন? আপনি একটা পার্ট অফ প্রসেস, সেই প্রসেসে আপনি তো নিজে ক্যান্ডিডেট হইতে পারেন না। এটা তো চরম কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। মানে আপনি ছিলেন নিজের উপদেষ্টা পদটা বাগানোর জন্য, আপনি তো লোভী মানুষ।
শিক্ষকতা করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আর পার্ট টাইম খ্যাপ মারতেন, সাইনবোর্ড লাগায় পার্ট টাইম খ্যাপ মারতেন কতগুলো জায়গায়। আর কইলাম না, আপনার বিরুদ্ধে প্রথম এবং প্রধান অভিযোগ বিপ্লবকে প্রথম লগ্নে হাতছাড়া করার কাজে পৌরোহিত্য করার, পুরোহিতগিরি করেছেন। আসিফ বলছে যে যাকে রয়জেন বলতেছেন তাকেই সবচেয়ে পাশে পাইছি। কি আর কমু আসিফ, তাই তো পাওয়ার কথা, তাই না? তার বাসা তো বিশ্ববিদ্যালয়ের মধ্যে, ওইখানে তো ইলিয়াস থাকে না, পিনাকিও থাকে না। পিনাকি আর ইলিয়াসকে দেশছাড়া করছে হাসিনা, তারা চাইলেও ফিজিক্যালি থাকতে পারবে না। আসিফ নজরুলকে বিপজ্জনক মনে করে নাই হাসিনা, তাই সে দেশে থাকতে পারছে। আমাদেরকে বিপজ্জনক মনে করছে জন্য দেশ থেকে ভাগাই দিছে, তারা জেলে যাইতে হয় নাই, দেশ ছাড়া হয় নাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে তো তার সুবিধা আছে, ছাত্রদের প্রক্সিমিটিতে থাকে, কিছু পেশার কিছু ইনহেরিটেড কিছু সুবিধা থাকে, আইন পেশায় থাকে, শিক্ষকতা পেশায় থাকে, সে সুবিধা পাইছে। তো আসিফ, তুমি যে কইলা যে পাশে পাইছি, তো ফারুকের পাশে পাইছিলা তুমি, পাও নাই তো। ওয়াহিদুদ্দিন মাহমুদের পাশে পাইছিলা, পাও নাই তো। সালাউদ্দিন সাহেবকে পাশে পাইছিলা, পাও নাই তো। এমনকি প্রফেসর ইউনুসকে পাশে পাইছিলা, পাও নাই তো। তো তাইলে তাদেরকে পাশে টানছো কেন? ক্ষমতায় পাশে, তোমার পাশে তো উপদেষ্টা। আমি তো দেখছি যে এখন তারেক রহমানের সামনে ইনক্লাব মঞ্চের এই কর্মসূচি একটা বড় চ্যালেঞ্জ। কারণ আজকে তিনি ওসমান হাদির যে কবর জিয়ারত করতে গেলেন, শাহবাগই কিন্তু সেই অনুষ্ঠান ইনক্লাব মঞ্চের কালকে রাতের থেকে শুরু করলো। কেন আজকে উনি আসবেন এটা তো জানাই কথা, শুক্রবার থেকে করতে হলো কেন? ওইরকম একটা পরিবেশ তৈরি করতে হলো কেন? এটা কিন্তু ভালো লাগলো না। আজকে আমি জানি না ডাকসুর বিপিজিএস তাদেরকে তো দেখলাম না, তো তিনি বিশ্ববিদ্যালয়ে আসলেন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতাকে নির্বাচিত শিবিরের নেতারা, তারা নেই কেন? প্রশ্ন। তাদেরকে কি না করা হয়েছে নাকি তারা নিজে থেকে আসেনি? তো এই অবস্থানটা, যে অবস্থানে তিনি আসলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তিনি আসার আগেই কিন্তু তার বাইরে অন্য একটা তার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষের হাতে তারা নিয়ন্ত্রণ করছে, এবং তারা এখন ডাকসুকে অতিক্রম করে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কল্যাণের জন্য যে কথাগুলো বলা হচ্ছিল, নিবিড় কার্যক্রমের সাথে যুক্ত থাকা শিক্ষার্থীদের সাথে, এখন মনে হচ্ছে ইনক্লাব মঞ্চ অথবা ওই রাজনীতির মঞ্চে দিকে তাদের ঝোঁক বেশি। এইটা একটা চ্যালেঞ্জ, একটা পরিস্থিতি কিন্তু তৈরি আগেই হয়েছে, এখন আরো এটা জোরালো করা হচ্ছে। তাহলে এটা কি কাউন্টার করা হচ্ছে কিনা তারেক রহমানের জন্য, আমি এটা বুঝতে পারছি না। তারপর দেখেন বিএনপি কতখানি সংগঠিত হয়েছে এখন বলা যাবে না। বিএনপিকে নিয়ে সাধারণ কর্মীদের একটা উচ্ছ্বাস দেখা যাচ্ছে, তিনি যেই দিকেই যাচ্ছেন হাজার হাজার নেতা কর্মী সমর্থক শুভানুধ্যায়ী তাকে মানে অনুসরণ করছে। এটা ভালো, বড় নেতাদের ক্ষেত্রে এটাই স্বাভাবিক। কিন্তু নিজের মিত্ররা কোথায় গেল? তারাও কি একটা পরিস্থিতি তৈরি হলো কিনা? মাহমুদুর রহমান মান্না হঠাৎ করে নেই, দেখা যাচ্ছে স্টেজে নেই। আসম আব্দুর রব বলছে যে জেএসডি আলাদা নির্বাচন করবে, তার মানে ওই আসনে তানিয়া রবকে মনোনয়ন দেওয়া হবে, যেহেতু বিএনপি কনফার্ম করেনি। তারপরে এলডিপি কর্নেল অলি তিনিও নির্বাচন করবেন, তার মানে এই মিত্ররা কিন্তু সরে গেল। এতে খুব ক্ষতি হলো তা না, কিন্তু যেহেতু বরাবরই তার একটা মুখ হিসাবে বিএনপির পাশে অবস্থান করতো, তো আজকে তারেক রহমান আসার সাথে সাথে এই মুখগুলি অনুপস্থিত হয়ে গেল। আবার যেই মুখগুলি তার পাশে থাকলো সেখানে দেখেন একটা ভাঙন। গণ অধিকার পরিষদ মনে হচ্ছে নাই হয়ে গেল। তার সেক্রেটারি ধানের শীষে লড়বেন বলে তিনি গণ অধিকার পরিষদ বাদ দিয়ে বিএনপিতে জয়েন করলেন, তাকে গত রাতে বহিষ্কার করা হলো। আবার তিনি ধানের শীষ নিয়ে লড়বেন, তাহলে ধানের শীষের তো নিজস্ব প্রার্থী ছিল ঝিনাইদহতে, তাহলে লাভ হলো কি? এই নবাগত বিএনপি, এখন তো নবাগতই বলো, নবাগত বিএনপির রাশেদকে পাশ করানো কি সম্ভব হবে কিনা? কতখানি ঝুঁকি তৈরি হবে, কতখানি চ্যালেঞ্জ তৈরি হবে? তাহলে সেখানে একটা বিভক্তি হয়ে গেল, তাতে আলটিমেটলি কিন্তু বিএনপি ক্ষতিগ্রস্ত হলো। এরকম অনেকগুলো আমি ক্ষতির জায়গা দেখছি। দেখেন আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আব্দুল্লাহ নোমানকে যদি তুর্য ডাকনাম, ঢাকা চট্টগ্রাম সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক মানের, তিনি মনোনয়ন পাবেন কি পাবেন না, ঢাকা 10 চট্টগ্রাম 10 নাকি 11 দেওয়া হবে এখন ঠিক নেই। অথচ মানে তাকে নিয়ে চট্টগ্রামবাসী সাধারণ শিক্ষার্থী তরুণ সমাজ গর্ব করে সাইদ আল নোমানকে নিয়ে, তার ব্যাপারটা এখন অনিশ্চিত। তাহলে চট্টগ্রামে একটা টানাপোড়েন থাকলো। এইদিকে খন্দকার আকবর দেলোয়ার হোসেনের ছেলে মানিকগঞ্জে, সেও একটা মানে কৃতি ছাত্র, শিক্ষিত, তাকেও চায়, সেও বঞ্চিত। তাহলে 111-এর সময় যেই মহাসচিব ছিলেন দুর্দিনে, তার পুত্র, বড় পুত্র, কোনো অযোগ্যতা না থাকার সত্ত্বেও, তার গ্রহণযোগ্যতা থাকার সত্ত্বেও সে পাচ্ছে না। সাইদ আল নোমান 2 পুত্র নাই, মানে এখনো কনফার্ম করা হয়নি। তো এইসব মিলায় দলকে সংগঠিত করা, তারপরে যে মুখগুলো ছিল সাথে প্রায় 30-32টা, সবাইকে একত্রিত করা,
এখন এই দলের সবাই যোগ দিচ্ছে, যেমন সাদাত হোসেন সেলিম, তিনি বিএনপিরই ছিলেন, তারটা কিন্তু মানে কেউ ধাক্কা খাবে না। কিন্তু অন্য কেউ কেউ আবার ছোট ছোট দলের তারা দল ত্যাগ করে ধানের শীষ নিয়ে লড়ছে, যে লাভটা কি হলো? সেই সব জায়গায় তো প্রতিষ্ঠিত বিএনপির কি বলে নেতাকর্মীরা ছিল। তো সব মিলাই এই জায়গাগুলোকে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।